খুবই রিস্ক ভাই, খুবই রিস্ক। মানে জায়গায় উনি মারা গেছে। 24 ঘন্টার মধ্যে মারা যাবে বাসবার। 13টা তলব দিতে হবে প্রত্যেক দিন। আগুন থেকে আপনি বাইর করে নিয়ে আসছেন এরকম হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি মুহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই রাতে। আমি কথা বলবো সবুজ ভাইয়ের সাথে। আমি সবুজ ভাইয়ের জীবনের একটা গল্প শোনার পর আমি ভাবলাম যে আসলে এই জিনিসটা নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত। তো এই ভিডিওটা আজকে যারা দেখবেন তারা সৌদি আরবের কাজ আর সৌদি আরব সম্বন্ধে একটা অন্যরকম ধারণা পাইবেন। আর সৌদি আরবে আমরা প্রবাসীরা কতটা স্ট্রাগল করি কাজের জন্য বা কতটা কষ্ট করে আমরা এখানে অর্থ উপার্জন করি ওইটা আপনারা জানতে পারবেন। আর যারা সৌদি আরবে অনলাইনে কাজের সম্বন্ধে জানতে চান, কাজের সুযোগ সুবিধা কিরকম এই সম্বন্ধে জানার জন্য আগ্রহী যারা, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আশা করি আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে আমি আজকে দিতে পারবো ইনশাআল্লাহ সবুজ ভাইয়ের মাধ্যমে। তো সবুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো সবুজ ভাই, আমরা ভিডিও আসলে লম্বা করব না। আমি যেহেতু আসলে আমি আরেকটা কথা বলি যে সবুজ ভাইয়ের সাথে আমার পরিচয় কিভাবে। আমি এখন যে জায়গাটাতে বসে আছি এই জায়গা থেকে ঠিক পেছনে একটা হোটেল আছে, ওইখানে আমি দুপুরের দিকে হয়তো বিকেলের দিকে না সবুজ ভাই, বিকেলের দিকে খাবার খাওয়ার জন্য আসছিলাম। তো আসার পর ওইখানে আমি দেখলাম যে সবুজ ভাই দেখলাম, আমি গাড়ি থেকে লক্ষ্য করছি অনেকগুলো আপনার মোটরসাইকেল দাঁড়ানো ছিল, যারা অনলাইনে কাজ করে ওনাদের গাড়িগুলো দাঁড়ানো ছিল এখানে। আমি হঠাৎ করে দেখলাম সবুজ ভাই একটা আরেবিয়ানের সাথে কথা বলতেছে আর একটু হাঁটতে ওনার প্রবলেম হইতেছে। তো আমি ভাবলাম কি যে আসলে উনি কি অ্যাক্সিডেন্ট করলো নাকি এরকম। তো আমি আবার একটু দূরে যায় ইউটার্ন করে এসে দেখি উনি একটা জায়গায় বসে রয়েছে, আর আসলে উনি একটা অ্যাক্সিডেন্ট করছিল ছোটখাটো। তো তখন আমি ওনার ডাইকা গাড়িতে বসাইলাম আর দুজন একটু কথা বলছিলাম। তো তারপরে আমি আসলে মূলত আগ্রহী হয়েছি যে সবুজ ভাইয়ের যে ঘটনাটা এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবুজ ভাই, আপনি এটা তো দ্বিতীয়বার আপনার সৌদি আরবে, তাই না? আপনি আগে একবার আসছিলেন। আপনি প্রথম কিভাবে আসছিলেন আর কতদিন ছিলেন, কি কাজ করতেন? প্রথম ভাই আমি যে সময় আসছিলাম সৌদি আরবে তখন আমার বয়স অনেক কম, পড়ালেখা করি নাই, যে কোনো একটা কারণে পড়ালেখা ছাইড়া দিছিলাম। ছাইড়া দেওয়ার পরে তো সৌদি আরবে আসার পরে বলছিল কোম্পানি, এক কোম্পানি, তারপরে দিছে আরেক কোম্পানি। হসপিটালে ছিলাম, তো হসপিটালে আমার বলছিল কত সালে ভাই? সঠিক আমার খেয়াল নাই, অনেক বছর হয়ে গেছে, প্রায় 4-5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা। তো আমি গেছিলাম হসপিটালে কাজ করি। হসপিটালে কাজ করার সময় আমার বেতন বলছিল আপনার 600 রিয়াল, খানা নিজে, বাকি সব কোম্পানি। তো 600 রিয়ালে খানা কি হয় আর কাজ কি হয়? 8 ঘন্টা ডিউটি। হসপিটালে কাজ করি, কোনো ওভার টাইম নাই বা কোনো কিছু নাই। তো দেশে টাকা টুকা পাঠাতে খুবই কষ্ট। তারপরে আমি ওখানে ছিলাম প্রায় 1-1.5 বছরের উপর। থাকার পরে আমি ওইখান থেকে চলে আসি অবৈধ হয়ে, কারণ এমনি থাকলে তো আমার টাকা পয়সা কোনো কিছু ইনকাম হইব না বা যে কোনো একটা সমস্যা হইবে আমার স্বাভাবিক। এই সমস্যার কারণে আমি আর ওখানে কাজ টাজ করি না, ভাইকে চলে আসি হেরাম শরীফ আসি, মসজিদ আল হেরামে মক্কাতে। এখানে একটা হোটেলে আমি কাজ করি। কাজ করার পরে ওখান থেকে কাজ টাজ করে আমি ওখানে কাজ শেষ, কন্ট্রাক্ট প্রায় শেষ। তো কিছু এক সমস্যার কারণে ওখান থেকে আমরা বাইর করে দিচ্ছি। তো বাইর করে দেওয়ার পরে আমি আমার মামা ছিল বাড়ির, এক ভাই ছিল বড় ভাই, ওনাদেরকে ফোন দিছিলাম একটা কাজের কোন ব্যবস্থা আছে। তো ওনারা বলছে দাম আমরা কাজ করি কনস্ট্রাকশন সাইডে, ওখানে চলে। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে কিছুদিন 1-2 মাস কাজ করি, ভালো আলহামদুলিল্লাহ স্যালারি দিতে আছে। হঠাৎ একদিন রাত্রে বাজে প্রায় আপনার 2টা, সৌদি আরবের টাইম 2টার সময় আমি স্যালারি দিতে সবাই রাখছি নিচে, আমি নিচে গেছি। আম্মা ফোন দিছে, আমার আমি ফোন দিছি যে আম্মা আমি তো টাকা পাইতে আছি। একটা মিনিট, এখানে আমি একটা কথা বলি। এটা ছিল আপনার সবুজ ভাইয়ের কাজের ক্ষেত্রে যে কাজ কোথায় কোথায় করছিল এটা, কিন্তু ওনার সাথে আর একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা উনি সাফার করছে। একটা বড় ধরনের অপারেশন হয়, উনি ভীষণ অসুস্থ হয়ে সৌদি আরব থেকে আর কি দেশে চলে যায়। তো ওই জিনিসটা আসলে সবুজের মুখ থেকে আমি একটু শুনতে চাই, সবুজ ভাই আসলে বলেন না। তারপরে আমি আম্মার ফোন দিই যে আম্মা আমি তো এখন আজকে বেতন পাইতে আছি, স্যালারি দিব আজকে, তো আমি এখন টাকাটা কি এখনো পাঠাবো না কালকে সকালে পাঠাবো? আম্মা আমার বলছিল না আব্বা তুমি এক কাজ করো, এখন তোমার কষ্ট করে টাকা পাঠানোর দরকার নাই, কালকে সকালে যে নাহলে পরে দিও, সমস্যা, টাকাটা তো জরুরি না। তারপরে আমি যাই নিচে নিচতলার মধ্যে বেতন আনার জন্য নিচে যাই। যাওয়ার পরে হঠাৎ আমার পেটের মধ্যে ব্যথা ওঠার পরে আমি উপরে আসতেছিলাম রুমের মধ্যে, আসার আগে আমি সিঁড়ির মধ্যে আমার পেটের ব্যথা অতিরিক্ত হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায় ব্যথা। আমি ওখানে পড়ে যাই। তারপরে কষ্ট করে আমি রুমে আসি। রুমে আসার পরে ওরা সবাই রুমে আসে, দুইটা আসার পরে হসপিটালে নেওয়া যাবে, গাড়ি নেই, নিচে আবার পুলিশের গাড়ি দাঁড়ানো, আমরা সবাই অবৈধ, যাইতেও পারতে আসি। পুলিশের গাড়ি যাওয়ার পরে মামা যেমনি, মামারও আকামা নাই, অবৈধ, কিন্তু ওই মামা আমার জন্য অনেক কিছু করছে জীবন, ওনার ঋণ আমি দিতে পারবো। নিয়ে গেছে হসপিটালে, নিয়ে যাওয়ার পরে হালকা কিছু চিকিৎসা করার পরে আমি রাত্রে আবার রুমে চলে আসি। আসার পরে সকালে একটু আমার পেটের ব্যথাটা কম, যেহেতু ওখান থেকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পরে আমি রুমে আসি। আমি সকালে আর ডিউটি যাই না হসপিটালে। মামা আবার আম্মারে ফোন দিছি যে আপনি ছেলে হসপিটালে যায় না। আম্মা কইতে আছে বাবা তুমি টাকার চিন্তা করলে হইতো না, তুমি আগে হসপিটালে যাও, নিজের চিকিৎসা করো, তারপরে টাকা দিই। পরে আমি চিন্তা করে আচ্ছা হসপিটালে গেলাম। যাওয়ার পর আবার ব্যথা ওইটা বেডের মধ্যে আমি শোনো আমার ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে, মামা কাঁদতে আছে। মামা আপনি কাঁদতে আছেন কিন্তু? মামা কইতে আছে যে মামা পরে আমার সবকিছু খুলে হইতেছে। পরে আমি সিস্টারে ডাক দিলাম, সিস্টার কি সমস্যা? সেটা কোন সমস্যা নেই, আমি দেখো মামা তো এই অবস্থা,
সমস্যা কানতে আছে, তো সমস্যাটাই আমার সমস্যা যদি আমার বড় ধরনের মানে সমস্যা আপনার যে সমস্যাটা এটা আপনার শোনাইতেছেন আর কি। হ্যাঁ। তারপরে আমি সিস্টার আমার কইলো আচ্ছা আমি তোমার বলতে আছি হসপিটালে টাইম দিচ্ছে 24 ঘন্টা বলতে মারা যাবে 5 বার। আমি শুনে আমার হাসি উঠে আছে, এটা কোন ধরনের কথা। তারপর মামা আমার মামারে ফোন দিছে, আমার চাচারে ফোন দিছে, আমার আব্বারে ফোন দিছে, সবাই ভিতরে আছে রিয়াদে নিয়ে আসার জন্য। রিয়াদে আপনার এটা সানায়ার সাইড, মেদিত সানায়ার সাইড আমার চাচা আছে, তো এখানে আসছে হসপিটালে আনছে, অ্যাম্বুলেন্স করে আনছে, আনার পরে হসপিটালে গেলাম, ভর্তি দিলাম। দেশ থেকে আব্বা জমি বিক্রি করছে, করে সে টাকা বাড়াইছে, পাঠানোর পরে কত টাকার মতো খরচ হয়েছে আপনার এই অপারেশনটা? প্রায় 8-10 লাখ টাকার মতো খরচ হয়েছে। 28টা সিলি লাগছে আমার পেটের আচ্ছা। মধ্যে। হসপিটালে আমি ছিলাম প্রায় 15-16 দিন। তারপরে আমার চাচার রুমে আমার নিয়ে গেছে, হসপিটাল থেকে যখন আমার ছেড়ে দিছে, তো আমার চাচার রুমে নিয়ে গেছে। তো চাচারও কোম্পানি থেকে অনেক চাপ দিতে আসছে যে এমনি এমনি লোকটা বের করে দেন। চাচা কইতে আসছে আমার তো ভাতিজা, আমার তো বাইরে ছিল। আপনার চাচা কোম্পানিতে কাজ করতে আর আপনি ওই কোম্পানির বিলে এসে বিলে এসে ছিলাম। কারণ আমি তো যেহেতু কোম্পানিতে অবৈধ হয়েছে, আমি আমার কোম্পানিতে যাইতে পারতেছেন না। তারপরে ফোন দিছি, তারপরে চাচা আমার চাচা কোম্পানির সাথে ঝগড়া করছে অনেক, যে আমার তো বাতিল, আমি তো আর হেরে মারতে পারবো, যেহেতু হাঁটতে পারেন না, টয়লেটে যেতে পারেন না, ধৈর্য সবকিছু করতে হয়, আমি হেরে পালাইতে যাইতে পারবো। তারপর সাথে ঝগড়াঝাটি করে রাখছে আমার। রাখার পরে আমি আবার কোম্পানিতে গেছি। কোম্পানি আবার আল্লাহ কি রহমত, কোম্পানি আমার সাথে সবগুলো লোকের খুরুপ মেরে দিছে। আমার খুরুপ মারা নাই, আমার আকামা আবার কোম্পানি রেনও করছে। আপনার আকামা? হ্যাঁ, আমি তো বাইকে গেছি কিন্তু কোম্পানি জানে না, আমার কোম্পানি মক্তব্য জানে কিন্তু গ্রুপ মারে নাই। তারপরে আমার মামারে দিয়ে আমার কোম্পানির মুদিরের সাথে মাছটি ছিল, এলাকা আমি কথা কয়েছি। মামা কইছে দেখ তুই হেরে শেষবারের মতো এর মা বাবার মুখটা একটু তুই হেরে দেখতে, অবস্থা খুবই খারাপ, বাঁচবো না, পেটের মধ্যে এর 28টা সিল লাগছে, মরার অবস্থা খুবই। দেশে থেকে জমিটি। আচ্ছা, আপনার আসলে একটা কথা আমি এখানে আপনার একটু ব্রেক করি, যে আপনার আসলে মূল সমস্যাটা কি হয়েছিল, আপনার যে অপারেশনটা লাগছে? অ্যাপেন্ডিসাইটের ব্যথা ছিল, অ্যাপেন্ডিসাইটের ব্যথা থেকে খাদ্যনালী শুকায়া ঘা হইয়া আপনার মধ্যে পেঁচ লেগে গেছিল। আল্লাহ বাঁচায়। তারপরে আমি দেশে যাই। দেশে যাওয়ার সময় আমি এয়ারপোর্টেও মনে করেন যে আমি হাইটা যাইতে পারি না, আমি একদম এইভাবে মুরব্বীরা যেরকম আপনার এখানে অপারেশনের কতদিন পর আপনি দেশ গেছিলেন? প্রায় 1 মাস। 1 মাস পর। তারপর বলেন আগে যে কোম্পানির পরে আমার যাইতে দিছে। কিন্তু ভাই একটা জিনিস সবচেয়ে বেশি দুঃখ হয়েছে কি জানেন, বাংলাদেশে এখান থেকে যাওয়ার সময় আমার সৌদি আরব এয়ারপোর্ট থেকে আমার হুইল চেয়ার করে প্লেনের ভিতরে নিছে, আবার প্লেনের ভিতর থেকে আমার শ্রীলঙ্কার নিচ্ছে, শ্রীলঙ্কাতে আবার আমার হুইল চেয়ার করে বাংলাদেশের এয়ারলাইন্সে উঠাই দিছে। বাংলাদেশ এয়ারপোর্টে গেছি আমি হাইটা গেছি, অথচ ফর্ম ভরার লাগে একটা কলম আমরা দেয় না ওই সময়। তো এইখানে এই পর্যায়ে হয়েছে সবুজ ভাই যে প্রথমবার সৌদি আরবে আসছিল, ওই ঘটনাটা আপনারা শুনলেন। আর কারণ আমি তো আপনাদের প্রথমেই বলছিলাম যে ওনার কিন্তু সৌদি আরবে এখন যে উনি আসছেন এটা দ্বিতীয়বারের মতো উনি আসছেন। তো আমরা এখন এই পর্যায়ে শুনবো যে উনি আসলে এইবার আবার কেন আসছে সৌদি আরবে, আর এখন উনি কি কাজ করে, আর আপনার এখানে স্যালারি কিরকম, আর এখানে সুযোগ সুবিধা কিরকম, সব আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবুজ ভাই, আপনি যে এখন এত বড় একটা অসুস্থ হয়ে আপনি এত বড় একটা অপারেশনের পর দেশে চলে গেলেন, আবার যে এখানে আসলেন, এটার কারণ কি আসলে? কারণ আপনি তো জানেন সৌদি আরবের কাজ সম্বন্ধে, বা সৌদি আরবে যে কিরকম কাজের সমস্যা বা কত স্ট্রাগল করা লাগে যদি আত্মীয় স্বজন না থাকে, তো আপনি আবার এত বড় একটা অপারেশনের পর আবার কেন আসছেন এখানে? আসলে মূলত আসার কাহিনী হয়েছে কি, আপনার আমি দেশে যাওয়ার পরে অসুস্থ ছিলাম অনেকদিন, তারপর চিকিৎসা করানোর পরে সুস্থ হয়েছে। হওয়ার পর তো দেশে তো মনে করেন যে পড়ালেখা যেহেতু করি নাই, বা বাবার এত সম্পদ বা কোনো কিছু ছিল না। তারপরে আমি দেশে যাই, যাওয়ার পরে আমার ফুফাতো ভাইয়ের গাড়ি ছিল, ভাই আবার আমাকে একটু ড্রাইভিং শিখাইছে, শেখানোর পরে ভাইয়ের গাড়ি আমি চালাইতাম, তারপরে আমি মনে করেন যে বাসাত কমই যেতাম, সারাদিন গাড়ির মধ্যে থাকতাম। এখন দেশে দেখা যায় কি ভাই, মনে করেন যে আপনার গাড়ি বাড়ি থেকে বলছিল ফ্যামিলি থেকে যে একটা গাড়ি কেনার জন্য, চিন্তা করলাম ভাই গাড়ি এখন বাংলাদেশে পার্টসের দাম খুব বেশি, সেটা গাড়ি কিনি নেই না, কিনা বাইরের গাড়ি কিছুদিন চালানোর পরে আবার সিদ্ধান্ত নিলাম যে আবার বাইরে যাবো। বাইরের কথা বলতে কি আবার দুবাইয়ের জন্য চিন্তা ভাবনা করছি। দুবাই দেখলাম, দুবাই আসলে ইসলামের জন্য খুবই খারাপ, আমি যেটা মনে করি আমার বিবেক যেটা বল। দুবাই অনেক লোকই গেছে, প্রায় বন্ধু বান্ধব ফ্রেন্ডস অনেকেই গেছে। দুবাই ভাই আমার পছন্দ নেই, আমি দুবাইয়ের নামটা শুনলে আমার কাছে অনেকটা খারাপ লাগে। আমি দুবাই যাচ্ছি না, ইসলামিক কান্ট্রি হিসাবে দুবাই অনেকটাই খারাপ দিকে গেছে। মানে ইসলামিক যেভাবে ইসলামিক কান্ট্রি মনে করা হয় দুবাইরে, আসলে তাদের সার্বিক পরিস্থিতি এখন এরকম নাই, তারা একটু ওয়েস্টার্ন কালচারের দিকে চলে আসছে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম ওমান যাবো। ওমানের পরিস্থিতি খুবই খারাপ, চাচাতো ভাই আছে 2জন, ওরা বলছে ওমানের পরিস্থিতি খুবই খারাপ। লাস্ট পর্যন্ত চিন্তা করলাম যে সৌদি আরব যেহেতু থেকে আসছে আগে, এখন দিয়ে সৌদি আরব আবার যাই। তারপরে আমি আসি সৌদি আরব। আমার বলছিল যে এখানে যাওয়ার পরে এখানে যে দালাল আছে বলছে যে তুমি যে কোনো কাজ করবা, যে কাজ জানো আমরা এই কাজ তোমার দিব, সমস্যা তুমি এটা নিয়ে চিন্তা করি না, তুমি আসো। ব্যবহার তো ভালো ছিল, তো আমি আসি। আসার পরে দাম্মামে ছিলাম, তো দাম্মামে আসার পরে আমি কি নসিব ভাই, আসলে মনে করছি কি জানেন যে আমি সৌদি আরব হয়তো নতুন,
আমি যে সময় দাম্মাম এয়ারপোর্টে আসি, এয়ারপোর্ট থেকে যে আমার রুমে রিসিভ করে নিয়ে আসছে, এই গাড়ি বার হয় আমার কাছে দাবি করে। দালাল হ্যাঁ ওই এক মঞ্জুর একজন লোক ছিল, সৌদি আরবে থাকতো, ওই মরুভূমিতে থাকতো উনি। তো মাঝে মধ্যে এইসব ঘটনা শোনার পর মন চায় কি, এই মঞ্জুর একটা কথা বলছিল যে দালাল দেশে আসলে তার গান শোনাবো। মাঝে মধ্যে মন চায় যে বাংলাদেশি দালালকে কিছু গান শোনানোর দরকার আসলে। কি বলেন? তারপরে ভাই আমি আসি, আসার পর আমার দাম্মামে এক রেস্টুরেন্টে কাজে দেয়, এই সুইটের দোকানে, এক মিষ্টি দোকানে কাজে দেওয়ার পরে সৌদির সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল, আমার এই 1300 রিয়াল স্যালারি দিব, 1300 রিয়াল স্যালারি দিব, খানা এক বেলা খানা আমার, আর 2 বেলা খানা হোটেলের মধ্যেই। আর আপনার হোটেলের মধ্যে খানা কি রুটি বানায় খাইতে হবে, যে আটা গোলাপ আছে এটি দিয়ে রুটি বানায় খাইতে হইব, ভাত নাই তো বাথরুমে গিয়ে এক বেলা ভাত খাইতে হইব। তো আমি আসি ডিউটি করি, আমি 1 মাসের মধ্যে কাজ করি। তো আমরা 5 জন ইন্টারভিউ দিই, আমি একজন, আর আরেকজন বাঙালি ছিল, আর 2 জন হিন্দি, আর একজন পাকিস্তানি ছিল। মানে মাতাবের মধ্যে কাজ করতে হইব, আর হোটেলের মধ্যে পাশাপাশি ড্রাইভ করতে হইব, মানে কোনো অর্ডার আসলে দিয়ে আসতে হইব, বা লোকগুলোর রুম থেকে নিয়ে আসতে হইব ডিউটিতে, এইগুলা লাইসেন্স আমরা বানাই দিব। আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো যে আমি লাইসেন্সটা তো আগে করি, পরে যাওয়ার হইব, আমার লাইসেন্সের দরকার। আমি কাজে লাগি, লাগার পরে কাজকর্ম সব কিছুই করি, করার পরে আমার দালাল কি করছে, আরও সৌদি আরব আমার দালালের কাছ থেকে টাকা চাইতে পারে। আমার দালাল সৌদির কাছ থেকে টাকা চাইছে 3000 রিয়াল। আমি তোরা লোক দিছি, তুই আমার 3000 রিয়াল দেয় এখন। আচ্ছা, তো সৌদি বলতেছে আমি 3000 রিয়াল দিয়ে আমি লোক রাখবো, আমি ফ্রি লোক পাইতে আছি, আমি তোর লোক আমার লাগবো না। কারণ মানে যে মাতামের কাছে দিছিল, ওই মাতাম মালার মালিকের কাছে, যে মাতামের যে মালিক ওনার কাছে ডিমান্ড করছে যে 3000 রিয়াল ওরে দিতে হইব আপনি দেওয়ার কারণে। জি, তারপর আপনার এই যে বাঙালি আরো 2 জন, একজন ড্রাইভার ছিল, ওনার সৌদি আরবের লাইসেন্স আছে, পাকিস্তানি একজন সৌদি আরবের লাইসেন্স আছে, সবাই আরো 4 জনের বাদ দিয়ে আমার রাখছে। অবশ্যই এর গাড়ি আমার গাড়ি চালানোর পছন্দ হয়েছে, বা আমি কাজ ভালো করছি এর জন্য পছন্দ হয়েছে। টাকা দাবি করাতে আমরা রাখে নাই, আমি ওখান থেকে চলে আসি। আসার পরে না, ওর রুমেই থাকি, আমি রুমে থাকার পরে আমার বলছে 2 দিন থাকো রুমে, থাকার পরে তোমার আমি লোকেশন দিব, তুমি সিকু মার্কেট এসে পড়বা। তারপর লোকেশন দেয় সিকু দাম্মাম সিকুতে, যেটা দামাম সিকুতে যেটা, সিকুতে যাই। সিকুতে যাওয়ার পরে ওখান থেকে আমার ট্যাক্সি করে দেয় ডাইরেক্ট রিয়াদে। আসার পরে এখানে রিয়াদে আসি, রিয়াদে আসার পর আমি প্রায় 3 মাস রুমে ছিলাম, আমার কোনো কাজকর্ম নাই। লাইসেন্সের জন্য জমা দিয়ে রাখছি আপনার রিয়াদ থেকে 160 কিলো দূরে। তো লাইসেন্স করে 3 মাস, প্রায় 3 মাস আমার লাগে। 3 মাস লাগার পরে আমি এখানে যাই, যাওয়ার পরে লাইসেন্স হয়, লাইসেন্স হওয়ার পর আমার কাজ দিই নুন কোম্পানির মধ্যে। নুন কোম্পানির মধ্যে স্যালারি আমার 2000 রিয়াল, খানা নিজের, বাকি সব কোম্পানির। এই ডেলিভারির কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, 9 ঘন্টা ডিউটি, কোনো ফিক্সড কোনো ডেলিভারি নেই, মানে যে যতটা আসে 9 ঘন্টার ভিতরে অতটা ডেলিভারি করতে হবে। আচ্ছা, তো কিছুদিন করি, 10-15 দিন মতো করি, তো কফিলের আমার যে কফিলের এখান থেকে লাভ আসে না, ফায়দাটা আসে না। তো এবার আমি করে দিচ্ছি নিনজার মধ্যে, এখন বর্তমানে নিনজার মধ্যে আপনার প্রত্যেক দিন 13টা করে তলব। নিনজা কি, যে আপনি এখন যে কোম্পানিতে চাকরি করতেছেন এটা? হ্যাঁ। আচ্ছা, এটা সুযোগ সুবিধাটা কিরকম? আর বা আপনার একটা মোটরসাইকেল আমি দেখলাম, এই মোটরসাইকেলটা আপনি কিভাবে নিছেন? মোটরসাইকেলটা আমার কোম্পানি দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, প্রত্যেক দিন আমার এই আপনার 12 রিয়ালের তেল। আপনার তলব মারার জন্য এই 12 রিয়ালের তেলে আপনার কতটা তলব মারা লাগবে? এই 13টা তলব দিতে হবে প্রত্যেক দিন। আর যদি তলব অনেক সময় দূরে হয়, অনেক সময় কাছে হয়, অনেক সময় তেল বেশি লাগলেও এটা নিজের পকেট থেকে ভরতে হয়। তাহলে আপনার ডিউটির সময়টা কতক্ষণ? ডিউটির সময় মনে হয় যে নির্দিষ্ট কোনো টাইম নেই, আমার 13টা তলব 24 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হইব। অনেক সময় হয় না, আমি 12 ঘন্টার উপরে ডিউটি করা, তবে আমি তো মানুষ, 12 ঘন্টার উপর তো ডিউটি করা সম্ভব না। একটা কথা আপনাদেরকে বলি আমি, যে সৌদি আরবের যে টেম্পারেচার, এটা কিন্তু অন্যান্য দেশের মতো না। অন্যান্য দেশের মতো বলতে কি, আমাদের যে ভারত উপমহাদেশ ওই দিকের মতো না। আপনার এখানে টেম্পারেচার, আরব দেশগুলোর টেম্পারেচার অনেক হাই হয়, আপনার 40, এই সময়টায় আপনার 47 এটা নর্মাল টেম্পারেচার। আর এখানের বাতাসও প্রচুর গরম থাকে, ইভেন রাস্তাঘাটগুলো আছে না আপনার এত গরম থাকে, ওই সময়টা আপনার মোটরসাইকেলটা চালানো দিনের বেলা খুবই বিপজ্জনক আর খুব কষ্টদায়ক। আসলে এটা কিভাবে, আপনার যখন গরম হাওয়া আপনার শরীরে লাগে, আমরা তেমনি নর্মাল টেম্পারেচারে এই দেশে থাকতে পারি না বাহিরে খুব একটা। ওনারা কিন্তু প্রত্যেকটা দিন ওনারা এই টেম্পারেচারে এই মোটরসাইকেল রাইড করে। ইভেন আমি দেখছি, আমি এটা ট্রাই করছি ওনার সাথে ভিডিও বানানোর আগে, আমি কয়েকবার দেখছি হুন্ডার যে আপনার যে মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা, এটা আপনার ধরার পরে এটা যেমন আগুন থেকে আপনি বাইর করে নিয়ে আসছেন এরকম হয়ে থাকে মাঝে মধ্যে। এই যে বলতেছে যে হাতগুলো নাকি ঠসা পড়ে গেছে, ঠিক আছে। এই সময়টা যারা মনে করতেছেন যে আসলে আপনার এই নর্মাল বাইক চালানো এখানে, বা আসলে ওয়েদার যেহেতু আমাদের দেশের মতো না, এখানে এই বাইকে যে ড্রাইভ করে এর যত প্রবলেম গুলো আছে, তার মধ্যে মেজর একটা প্রবলেম হইতেছে আপনার এই তাপমাত্রা, এখানের আবহাওয়ার যে ব্যাপারটা। জি ভাই, তারপর বলেন। আর এর মধ্যে 13টা তলব ফিল আপ করতে হয় প্রত্যেক দিন, তো প্রত্যেক দিন 13টা তো হয় না। মনে করেন আপনার এখন তলবের অর্ডারটা একটু কম, তো 7টা 8টা কি 9টা এরকম হয়, তো 9টা দিয়ে তো আর আমার ওই দিক দিয়ে লাস্ট পর্যন্ত আমার স্যালারি কম দেয়। তো আসলে স্যালারি কম কেন 9টা হইলে?
যে আপনি যে যে নির্দিষ্ট যে অর্ডারটা মারার কথা ছিল দৈনিক 13টা, তার মাস কয়টা হইতেছে? মাসে 30 দিনে 338টা। 338টা। এই 338টা যদি আপনি এক মাসে না মারতে পারেন, তাহলে আপনার প্রত্যেক কম যেত, মানে আপনি যদি 338টা মার 330টা মারছেন, বা প্রতিটা তলবে আপনার কাছ থেকে 10 রিয়াল করে কাটে নেওয়া হবে, এরকম? হ্যাঁ, আপনি আগে আমার কাছে একবার বলছিলেন জি, এরকম জি, 10 রিয়াল। এরকম তার মানে 8টা তলব যদি আপনার কম হয় 80 রিয়াল 80 রিয়াল কাটে নেওয়া আপনার স্যালারি থেকে। স্যালারি থেকে 2000, ওই 2000 থেকে আর কি আপনার যে 2000 নির্দিষ্ট যে বেসিক স্যালারি ওইখান থেকে। তারপর মাইনাস করা হয়। তো 13টা করে তলব, এটা হয় না কোনো সময় ফিল আপ, বা কোনো দিন বেশি হয়, কোনো দিন কম হয়। এভারেজে এখন দেখা যায় কি সব, এখন আগে ছিল মনে করেন যে আপনার হ্যাঙ্গার, জাহেজ, এই দুইটা মার্কেট ছিল। এখনো বর্তমানে ভালো মার্কেট আছে হ্যাঙ্গার আর জাহেজ, কিন্তু এখনো নতুন শিখা যেরকম চিপস, নুন, এই নিনজা, আরো অনেক বার্ক, এরকম অনেকগুলো কোম্পানি বের হয়েছে এখন। টু ইউ এই ধরনের কোম্পানি বের হয়েছে এখন। এই কোম্পানিগুলো কিন্তু এখন, আগে যে মনে করেন যে আপনার 100 মানুষ খানা অর্ডার দিত, এখন কিন্তু মানুষ কিন্তু 100ই আছে, বাড়ে নাই মানুষ, কিন্তু আর বাড়ে নাই। ডেলিভারি ম্যান বাইরে গেছে, ডেলিভারি ম্যান বাইরে গেছে, কোম্পানি বাইরে গেছে, বিভিন্ন জন বিভিন্ন কোম্পানির মধ্যে অর্ডার করে, সেই হিসাবে এখন তলব খুবই এই কম। ডেলিভারি গুলো কিন্তু আপনার তাকসিম হয়ে যেতেছে, মানে ভাগ হয়ে যেতেছে, ভাগ হয়ে যায়। তারপরে এখন অ্যাক্সিডেন্টের ভাই খুবই রিস্ক। তো একটা মিনিট আমি এখানে আপনি একটু ইন্টারাপ্ট করি। আপনার অনেকে বলে কি যে এই তলব করে নাকি 4-5 হাজার টাকা কামানো যায়, 6-7 হাজার টাকা কামানো যায়। আসলে এটা কিভাবে সম্ভব? আপনি এটা আসলে আমি সঠিক জানি না, এটা আমি সঠিক অতটা জানি না আমি এটা সম্বন্ধে। আমিও শুনছি, কিন্তু আমি এখন পর্যন্ত কোন লোক দেখি নাই যে 5000 রিয়াল কামাইছে। কতজন লোক এখানে চিনেন যারা ডেলিভারি করে? আমি তো চিনি 200-র উপরে লোক চিনি আমার। আপনি কি কারোর মুখ থেকে কখনো শুনেন নাই যে মাসে 7,000, 6,000 বা 5,000 এরকম টাকা? না, আমি এরকম শুনিনি, আমি এরকম শুনি। তার মানে কি আমরা এটা বলতে পারি যে এটা এক সময় ছিল আর এখন নাই? এক সময় ছিল, হ্যাঁ এক সময় ছিল, এক সময় ছিল না যখন, বা এখনো আছে। আপনার 100% এর মধ্যে 1-2% 5,000 টাকা কামানোর জন্য তো আপনার কমসে কম 17-18 ঘন্টা ডিউটি করা লাগবে। প্রত্যেকদিন করতে স্বাভাবিক, কারণ দিনের বেলা তো আপনার পুরো টাইম ডিউটি করা সম্ভব না, আর রাতের বেলা টেম্পারেচার মোটামুটি 40-এর উপরে থাকে, তাই না? তো আমি ওই দিনকে দেখলাম আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন, আসলে সেই ঘটনাটা একটু বলেন। না আসলে আমি যাইতেছিলাম ওই দিক দিয়া, এদিক দিয়ে আপনি ওই যে পার্কটা আছে না, বড় পার্কটা, ওই দিক দিয়ে যাইতে আছি। জায়গাটার নাম হচ্ছে হিলটনের দিক দিয়া। হিলটনের দিক দিয়ে আমি যাইতে আছি, যাওয়ার সময় সৌদি, আমি আমার সাইড দিয়ে আস্তে আস্তে আমি আরামসে যাইতে আসছি, আমার গাড়ি প্রায় 50-এর মতো টান, আমি আস্তে আস্তে আরামসে যাইতে আসি। সৌদি আসছে পাশ থেকে দুইটা ছেলে, অল্প বয়সী ছেলে, আইসা আমার আস্তে করে একটা চাপ মারছে। চাপ মারার পরে আমিও ব্রেক, আর তো এখানে মোচর আছে, একটা টার্নিং আছে, তো টার্নিং এর মতো আমি ফুল ব্রেক ধরতে পারি না। তারপর আমি যতটুকু ব্রেক ধরে দৌড়ছি, এখন কন্ট্রোল যে করবো, সামনে পাথর বিছানো, হালকা পালকা পাথর রাস্তা থেকে এসে পড়ে রয়েছে, পাথরের মধ্যে স্লিপ করে আমি পড়ে গেছি সাথে সাথে। পরে আমার পাউটা চলে গেছে, আপনি দেখছিলেন। আমি অনেকটা দূরে গিয়ে পড়ছি, পরে পিছন থেকে আবার একটা সৌদি ফ্যামিলি আসছে, আসার পরে আবার গালি দিতে আছে আমার সামনে, ফ্যামিলির সামনে হেরে গালি দিতে সৌদির বাচ্চাগুলো, যে শুধু চলে গেছে, ও তো আপনার আর ধরে নাই, ফালাইতে চলে গেছে। হ্যাঁ, ফালাইতে চলে গেছে। আচ্ছা, পরে আমি, হ্যাঁ আমার কাছে দেখে কাজটা করছে, আচ্ছা হ্যাঁ ভুল হয়েছে, তুই চিন্তা করিস না, তোর কোনো হেল্প লাগবো কিনা, মানে আই মুসাদা, আমি কি না শুক্রান, তুই জায়গা। পরে আবার ফ্যামিলি নিয়ে চলে গেছে। পরে আমি উঠার পরে খানা ডেলিভারি করি কাস্টমার আবার আমার পাউডার দেখছে, দেখুন সমস্যা কি, আমি কি এই ঘটনা হয়েছে, কাস্টমার আবার আমার বসতে বলছে, পানি দিচ্ছে, আমি পানিটা নিয়ে আসি, বসতে আসে পানিটা খাইয়া আমি এনে আসলাম। এরপরে তো আপনি আসলেন, দেখা হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলি, আমি আজকে যে মূল ভিডিওটা বানাইতেছি, আজকে যে মেইন ভিডিওটা আমি বানাইতেছি, তার অন্যতম কারণ হয়েছে কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখছি, 7-8 দিন আগের একটা ঘটনা। এক পাকিস্তানি আপনার 2U-তে কাজ করে, পাকিস্তানি ভাই, উনি আমার গাড়ির সামনেই একটা সৌদির গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মানে জায়গায় উনি মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওই লাশটা 2 ঘন্টা পরে আমি ঘুরে আসছি, আসার পর ওইখানেই আছে। তখন দেখছি যে অ্যাম্বুলেন্স মাত্র আসলো, আর আসার পর এটা নেওয়ার একটা যে কার্যক্রম ওইটা চলতেছে আর কি, এটা নেওয়ার জন্য। তো এটা দেখার পর আসলে আমার প্রচুর খারাপ লাগছে। আর আমার অনেক মানুষরা আমি চিনি যারা এরকম ডেলিভারি করে। তো আসলে এই জিনিসটা আমার খুব ভিতরে লাগছে যে আসলে একটা মানুষ মারা গেছে, 2-3 ঘন্টা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। সৌদির আইন কানুনগুলো বহুত কঠিন, যদি কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনি ধরতে পারবেন না, ওই যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বুলেন্স বা পুলিশ না আসছে, এরকম আর কি। তো ওইটার দেখার পর আসলে আমি এটা মনে মনে ঠিক করছিলাম যে আসলে যে ডেলিভারি যারা করে, আমি যদি কখনো সুযোগ পাই যে কোনো বাঙালি যারা ডেলিভারি করে, যে তাদের কাছ থেকে জানার জন্য যে এত রিস্ক থাকা সত্ত্বেও তারা এই কাজটা কেন করে। অন্য কোনো কাজ করলে হতে পারে, সব কাজেই মোটামুটি রিস্ক আছে, কিন্তু এটা আমার কাছে বেশি রিস্ক লাগে। কারণ কি, যেহেতু আমরা সৌদি আরবে গাড়ি চালাই, আমরা জানি এখানে আপনার নর্মাল ড্রাইভ করে মানুষ 100-তে, এখানে রাস্তাগুলো অনেক বড় বড় হয়, আর আপনার গাড়িগুলো সবই তো প্রাইভেট কার। এখানে আপনার ওই আমাদের দেশের মতো রিক্সা টুকসা ওইরকম না, এই প্রাইভেট কারে আপনার জাম লাগিয়ে থাকে। তার মানে কত প্রাইভেট কার, আর সৌদিরা গাড়ি চালায়, আপনারা তো ইন্টারনেটে অনেক ক্লিপ দেখেন যে ওরা গাড়ি নিয়ে কত কিছু করে। তো আসলে এই জিনিসটা আমি আমার বুঝে আসে না যে এটা এরকম
এটা আমার মনে হয় কি জানেন, একবার জীবন হাতে নিয়ে এই ডেলিভারি কাজটা করা, এটা আমার অপিনিয়ন। আর এক একজনের এক এক রকম অপিনিয়ন থাকে, কিন্তু এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এই ডেলিভারির যে কাজটা, এটা হ্যাঁ গাড়িতে আছে, আপনার প্রাইভেট কার আছে, এটা ওটা সেফ, সমস্যা নেই, এটা আপনি করতে পারেন। কিন্তু মোটর সাইকেলে সৌদি আরবের মতো দেশে আপনার হোম ডেলিভারির কাজটা বা ডেলিভারির যে কাজটা, এটা আপনার মোটর সাইকেলে করা খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, যেটা আমি মনে করি। আচ্ছা, আমি এখন যে আপনাদের যে প্রশ্নটা থাকে আসলে, যারা অনেক আসতে চান সৌদি আরবে এই ডেলিভারির কাজের জন্য, বা মোটরসাইকেলে যারা এই ডেলিভারি করতে চান, এখন যাদের মনে এরকম ইচ্ছা আছে যে আমরা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করব, তো তাদের সম্বন্ধে আপনি কোনো মেসেজ দিতে চান কিনা, বা যারা দেশ থেকে আসতে চায় যারা নতুন এই ডেলিভারি কাজের জন্য, তাদের জন্য আপনি কি কোনো মেসেজ এখানে দিতে চান? কাজ দেখা উচিত। আমি আমি বলবো একদমই সত্য কথা, আমার যেটা আমি একদমই না। আমি ওই দিন আপনার বলছি যে ভাই আমি যদি এখন আমার কাছে টাকা হইতো, আমি এখনই আগে কারের লাইসেন্স বানাইতাম, বানানোর পরে আমি অন্য কাজ করতাম না। ইভেন এখন যদি আমার যদি কোম্পানি কাফালা দেয়, আমি লাগলে 2 মাস 3 মাস 4 মাস 1 বছর বৈশা থেকে আমি অন্য কোম্পানিতে কাফালা হবো, আমি এই কাজটা ছাড়বো সবার আগে। খুবই রিস্ক ভাই, খুবই রিস্ক, মানে বলার বাইরে খুবই রিস্ক এটা। তো আজকের ভিডিও আপনারা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কিছু কথা বলি। আসলে আমরা যারা প্রবাসীরা, আমাদের ছোট কাঁধে আমরা অনেক বড় দায়িত্ব নিয়ে নেই ফ্যামিলির। আসলে প্রত্যেকটা প্রবাসী, এই সবুজ ভাই এখানে বসে রয়েছে, আমি জানি না সবুজ ভাইয়ের বয়স কত, আমি আনুমানিক এটা গেস করি 24 থেকে 25 বছর এরকম হইতে পারে, ঠিক আছে? তো আপনার এই সময় উনি যে দায়িত্বটা উনি পালন করতেছে, এটা আসলে এটার আপনি নিঃস্বার্থভাবে প্রবাসীরা এই দায়িত্বটা পালন করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।